Spirit, be here with me. কে তুমি? ভূত এফএম। বাসর রাত্রে নববধূর সঙ্গে ঘুমোতে গেলেই দেখতে পায় তার হাতের নখ এবং কি পায়ের নখ মানুষের মতো নয়, দেখতে মানুষ হলেও সেই এক পরীর মতো চেহারা। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো এক পরীর প্রেম কাহিনী, যেটা আপনারা খুবই মজা পাবেন এবং কি ভয়ঙ্কর, খুবই রোমান্টিক। এক কলেজ প্রবাসক এবং কি পরীর প্রেম কাহিনী। সঙ্গে আছি আমি আরজে তুহিন। নতুন একটি পর্বে আপনাদেরকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে এই মুহূর্তে জয়েন করেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে এই ভৌতিক পডকাস্ট জয়েন করেছেন, আপনাদেরকে আবারও সালাম। আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে জাহিদ পটোয়ারি। তিনি একজন প্রবাসক। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন এবং কি ওনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটা উনি আমাদের কাছে ইমেল করেছেন। আমরা আজ সেটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। তাই আর দেরি নয়, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। Spirit, be here with me. কে তুমি? ভূত এফএম। আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদ পটোয়ারি। আমার বাড়ি বাগেরহাট। আমি ঢাকা এক কলেজে প্রবাসক হিসেবে বর্তমানে কর্মরত আছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের কাছে শোনাতে চাই। ঘটনাটি ঘটেছে আরও অনেক আগে। আমি তখন বিসিএস ক্যাডার হয়ে ঢাকায় এক প্রত্যন্ত একটি কলেজে প্রবাসক বাংলা টিচার হিসেবে আমি জয়েন করি। আমার সাথে ঘটনাটা হয়, যেই ঘটনাটা সেটা কলেজ থেকেই হয়। আমি প্রতিদিন কলেজের ক্লাস শেষ করেই আমার রুমের মধ্যে চলে যাই, যে আমাদের গেস্ট হাউস আছে সেখানেই চলে যাই। প্রতিদিন আমি এক কাপ কফি আমি মাগরিবের পরে খাই, কারণ এক কাপ কফি আপনার ব্রেনকে অনেকটা সতেজ করে তোলে এবং কি আমার এটা খুব ভালো লাগে। আমি এটা সবসময় করতাম। আমি যখন পড়াশোনা করতাম ঠিক তখন থেকেই এই কাজটা করে আসছি। একদিন প্রচণ্ড ঝড় হচ্ছে। আমি সেই ঝড়ের মধ্যে এক কাপ কফি হাতে নিয়ে আমি বারান্দায় যাই এবং কি আস্তে আস্তে কফির কাপে চুমুক দেই। দিতে দিতে দক্ষিণ দিকে আমার নজর কেড়ে নেয়। দক্ষিণ দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু একজন খুবই সুন্দরী একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, একটি ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে আছে। সময়টা মাগরিবের পরপর। মেয়েটি সেখানে বৃষ্টিতে ভিজতেছে এবং কি ল্যাম্পপোস্টের সেই আলোটা তার মুখের মধ্যে পড়ে আছে।
মেয়েটি যেমন সুন্দর ঠিক তেমনই আলোর মধ্যে দাঁড়ানোর কারণে আরও বেশি তাকে সুন্দর জাগিয়ে তুলেছে। আমি তাকে দেখে খুবই মুগ্ধ হয়ে যাই। পৃথিবীতে আজও কি এত সুন্দর মেয়ে আছে? আমি কিন্তু বিবাহ করে নেই। আমি বিসিএস ক্যাডার হওয়ার সাথে সাথেই আমার চাকরিটা হয়ে যায়। চাকরি করতে করতে প্রায় ৬ মাস পেরিয়ে যায়। তখন এই ঘটনাটি হয়। তখন আমি মনে করেছি যে হয়তো কোনো একটি মেয়ে পথযাত্রী বৃষ্টির কারণে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কখন বৃষ্টি থেমে যাবে এবং কি তার গন্তব্যের দিকে সেই এগোতে থাকবে। তখন আমি কপিটা শেষ করেই আমার রুমের মধ্যে আসি। এ এসে আমি প্রতিদিন মতো আমি বই পড়ি। বই পড়ে তারপর খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাই। এবং কি আমি আরও একটি কাজ করি, যেই ভৌতিক ঘটনা প্রচার করে আমি সেই ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করি। ভৌতিক ঘটনা শুনতে, শুনতে আমার ঘুম চলে আসে। এক পর্যায়ে সকাল হয়। আমি আমার মতো করে কলেজের উদ্দেশ্যে রওনা হই। কলেজে যখন রওনা হই তখন আমি একটি নতুন মেয়েকে দেখতে পাই। যেই মেয়েটি তার পুরো মুখটা ঢাকা দিয়ে রাখা। কলেজে কিন্তু বোরকা পরা কোনো মেয়েই আসে না। কিন্তু সেই অন্যদের থেকেই ব্যতিক্রম। দেখতে খুবই সুন্দরী। তার কথা অনেকটা মায়াবী। তার কথা অনেকটা মায়াবী, সেই কারোর সাথেই বেশি একটা কথা বলে না। এবং কি আমি তাকে আগে কখনোই আমাদের ক্লাসে দেখিনি। আস্তে, আস্তে করে আমি তার দিকে একটু, একটু করে গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম যে, "তুমি এতদিন কলেজে কেন আসোনি?" তখন সে আমাকে কোনো কিছুই উত্তর দেয় না। উত্তর না পেয়ে আমি তাকে দাঁড় করিয়ে ফেলি। দাঁড় করানোর পরে সে আমার দিকে বড়, বড় চোখ করে তাকিয়ে থাকে। কোনো কথাই বলে না। তার আশেপাশে যত স্টুডেন্ট আছে সবাই তাকে বলতে বলে যে, "স্যার তোমাকে কিছু জিজ্ঞেস করছে, তুমি তার উত্তর দাও।" তখন মেয়েটি আমার কথায় কোনো কিছুই বলে না। না বলার পরে আমি আমার মতো করে ক্লাস শেষ করে আমি অধ্যক্ষের রুমের মধ্যে চলে যাই। অধ্যক্ষর রুমের মধ্যে চলে গিয়ে আমি ভাবতে থাকি যে আমি আজকে অনেকদিন ধরে এখানেই পড়াচ্ছি। কিন্তু এরকম মেয়ে আমি আগে তো কখনো দেখিনি। যেমনটি সুন্দর ঠিক তেমনটি নম্র, ভদ্র। তারপর কলেজের টাইম শেষ হয়। আমি আমার মতো করে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় এসে আমাদের যেই খালা আছে ওনাকে বলি যে, "কি রান্না করেছেন?" তখন উনি বলে যে, "এই রুই মাছের মাথা দিয়ে এবং কি সিমের বিচি দিয়ে রান্না করেছে।" তখন সেই রুই মাছের মাথা আর সিমের বিচি নিয়ে আমি খেতে বসি। খেতে, খেতে সেই মেয়েটির কথাই আমি মানে ভাবতে থাকি। মেয়েটি আমার কল্পনার মধ্যেই এসে পড়ে। এক পর্যায়ে আমি খাবার খেয়ে তারপর আমি প্রতিদিনের মতো করে মাগরিবের সময় ১ কাপ কফি নিয়ে বারান্দায় যাই। বারান্দায় গিয়ে আমি যেটা দেখতে পাই সেটা খুবই রহস্যজনক। যেই মেয়েটিকে আমি ক্লাসরুমে দেখেছি সেই মেয়েটি আমাদের যেই বারান্দার দক্ষিণ পাশে একটি ল্যাম্প পোস্ট আছে, যেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছি, সেই ল্যাম্প পোস্টের কাছেই মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখেই আমি নিচতলাতে নামি এবং কি নেমে তার কাছাকাছি যাই। গিয়ে দেখি সে আর এই জায়গাতে নাই। না থাকার পরে আমি সেখান থেকে আবারও ব্যাক করে বাসায় আসি। এসে আমি ভাবতে থাকি, একটু আগেই তো মেয়েটিকে এখানে দেখতে পেরেছি, মানে দেখেছি। কিন্তু আমি নিচে যাওয়ার সাথে সাথেই মেয়েটি এখান থেকে উধাও হয়ে যায়।
তারপর আমি ঘুমিয়ে পড়ি, সকাল হয়, ব্রেকফাস্ট করি, কলেজের উদ্দেশ্যে রওনা হই। এক পর্যায়ে কলেজের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে প্রচণ্ড রৌদ্রের কারণে আমার খুব পিপাসা পেয়ে যায়। তারপর দেখতে পাই যেই আখ আছে না? যেই আখের রস, সেই আখের রস মানে চিবিয়ে, চিবিয়ে বিক্রি করতেছে। আমি একটু, একটু করে সেই আখের রস খাওয়ার জন্য সেখানে যাই। গিয়ে দেখি যেই মেয়েটি আমার ক্লাসরুমে দেখেছি, সেই মেয়েটি এখানে আখ রস মানে আখের রসটা চিবিয়ে, চিবিয়ে মেশিনের দ্বারা বিক্রি করতেছে। আমি তাকে কোনো কিছুই না বলেই আমি বলেছি, "এই যে ম্যাডাম, ১ গ্লাস শরবত দেন তো।" আমি আমার মতো করে তার হাত থেকে শরবতটা নিয়ে খেয়ে ফেলি। খাওয়ার পরে আমি কলেজে যাই। আমি এই যেখানে রস খেয়েছি, এখান থেকে কলেজে প্রায় ৮ কিলোমিটার দূরে। আমি প্রতিদিন গাড়ি করে কলেজে যাই। তো আমি কলেজে গিয়েই সোজা আমার ক্লাসরুমে চলে যাই। গিয়ে দেখি যেই মেয়েটিকে আমি আখের রস বিক্রি করতে দেখেছি, সেই মেয়েটি কলেজে উপস্থিত। আমি চিন্তা করেন, আমি গাড়ি দিয়ে এসেছি, যেই সময়টুকু লেগেছে, সেই কিভাবে এখানে এত তাড়াতাড়ি এসেছে? আসার পরে আমি তাকে জিজ্ঞেস করি যে, "তোমার নাম কি?" তখন সে আমাকে কোনো উত্তরই দেয় না। আমি আবারও জোরে ধমক দিয়ে বলতে থাকি যে, "তোমার নাম কি?" তখন সেই আমাকে একটি নাম বলে। তার নাম আসিয়া রহমান। আমি বলি, "বাহ! সুন্দর তো তোমার নাম। তোমার বাসা কোথায়? কোথায় থাকো তুমি?" তখন আর সেই আমার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। অনেক কষ্ট করে তার নামটা জানতে পেরেছি। জানার পরে তাকে বলেছি, "তোমার সাথে আমার ছুটির পরে কিছু কথা আছে। তুমি মানে ছুটির পরে একটু দাঁড়িয়েও।" তখন কলেজ ছুটি হয়। আমিও আমার মতো করে তার জন্য অপেক্ষা করতে থাকি। আমার জন্য হাজারো স্টুডেন্ট অপেক্ষা করতে থাকলেও এই মেয়েটি আমাকে ইগনোর করে চলে যায়। আমি তাকেই যেই কথা বলেছি সে আমার কথা রাখেনি। তারপর আমি আমার মতো করে বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি আজকে খালা আসেনি। খালা আসেনি, তাহলে রান্না করেছে কে? অনেক সুস্বাদু রান্না আমার রুমের মধ্যে গন্ধ বেরোচ্ছে। কিচেনের রুমে গিয়ে দেখি গরুর গোশত এবং কি মুরগি ভুনা করে রাখা। আমি তৎক্ষণেই খালাকে একটি ফোন করি যে, "খালা, তুমি তো আজকে আসোনি, তাহলে রান্না করেছে কে?" খালা তখন আমাকে উত্তর দেয়, "আমি তো কোনো রান্না করে আসিনি। আমার মা অসুস্থ, তাই আমি আজকে যাইনি। আমি রান্না করব কিভাবে?" তখন আমার মনের ভিতরে খুবই ভয় ঢুকে যায় যে এটা কি করে সম্ভব? আজকে তো খালা আসেনি, তাহলে রান্না করেছে কে? তারপর আমি এই বিষয়টা ভাবতে থাকি। তারপর আমি এটা আর নিজের ভিতরে রাখি না। এক পর্যায়ে আমার সাথে যারা সেখানে জব করে আমি সবাইকে জানাই এবং কি আমি এই কথাটা আমার বাড়িতে পর্যন্ত জানাই। আমার আম্মা আমাকে নির্দেশ দেয় যে এই খাবারগুলো আমি যাতে না খাই। পরক্ষণে আমি ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করি। সেখান থেকে খাবার অর্ডার করে এনে তারপর খেয়ে আমি আমার মতো করে প্রতিদিনের রুটিনের অনুযায়ী ১ কাপ কফি আর বই পড়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি আবারও কলেজের উদ্দেশ্যে রওনা হই। কলেজে গিয়ে আমি সেই মেয়েটিকে খুঁজতে থাকি। মেয়েটিকে আজকে দেখতে পাই না। না দেখতে পেয়ে আমি আমার মতো করে পড়াচ্ছি। পড়ার প্রায় শেষ অংশেই মেয়েটি দরজার সামনে আসে। এসেই ঠক, 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 ঠক করে শব্দ করে বলে, "স্যার, আসতে পারি আমি?" তখন আমি বলি যে, "ঠিক আছে, আসো।" আসার পরে আমি তাকে দাঁড় করিয়ে রাখি।
যে এত লেট করে কেন এসেছে। তারপর সে আমাকে কোনো প্রশ্নের উত্তরই দেয় না। আমি আস্তে, আস্তে করে তার কাছে যাই। সে একদম লাস্ট বেঞ্চে বসে। বসার পরে আমি তাকে অনেক প্রশ্ন করি। সে কোনো প্রশ্নের উত্তরই আমাকে দেয় না। না দিয়ে সে একটাই কথা বলেছে লাস্ট টাইমে, "গতকালকে রাত্রে আপনি খাবার খাননি কেন? আমি তো আপনার বাসার মধ্যে গিয়ে রান্না করে এসেছি আপনার জন্য। আমি জানি আপনি আমাকে ফলো করেন, আমাকে পছন্দ করেন। তাই আমি আপনার বাসায় গিয়ে আপনার জন্য সুস্বাদু রান্না করে এসেছি।" এই কথা শোনার পরে আমি দৌড়ে গিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যাই। গিয়ে আমি অফিস কক্ষে গিয়ে ১ গ্লাস পানি পান করি। পানি পান করার শব্দ দেখেই এবং কি সেই ঘটনা দেখেই সবাই আমাকে প্রশ্ন করে যে, "স্যার কি হয়েছে আপনার? আপনি এত উত্তেজিত কেন? কি হয়েছে?" তখন আর আমি তাকে কোনো কিছুই জানাই নাই। মানে যারা জব করে তাদেরকে আমি কোনো কিছুই জানাই নাই। এক পর্যায়ে আমি না জানিয়ে আমি কলেজ থেকেই ছুটির আগেই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হই। আমি যখন গাড়িতে উঠবো ঠিক তখনই আমি দেখতে পাই গাড়ির মধ্যে সেই বসে আছে। আমার ড্রাইভার কাউকে দেখতে পাচ্ছে না। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করি, "তুমি কি গাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছ?" সেই উত্তর দেয়, "আমি কাউকেই দেখতে পাচ্ছি না।" "কেন স্যার? আপনি কি কাউকে দেখতে পাচ্ছেন?" তারপর আমি আমতা, আমতা করে, "না, আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি চালাও।" তখন সে আমার দিকে তাকিয়ে আছে। এবং কি আমার দিকে তাকিয়ে থাকার পরে আমাকে বিভিন্ন প্রশ্ন করে। যেই মেয়েটি ক্লাসরুমে কোনো কথা বলে না, সেই মেয়েটি আমাকে অনেক প্রশ্ন করে যে, "আপনি প্রতিদিন বারান্দায় গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন কেন?" আমি তখন তাকে বলি যে, "এটা আমার নিত্যদিনের রুটিন। আমি বারান্দায় যদি না যাই তাহলে আমার ব্রেন কাজ করে না। আমার এটা নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছে। কেন? আমি কি তোমার কোনো কিছু ক্ষতি করেছি? তুমি কেন আমার পিছে লেগেছ?" তখন মেয়েটি আমাকে বলে, "আমি তো আপনার পিছে লাগিনি। আপনিই তো আমার পিছে লেগেছেন। আপনি আমাকে ফলো করেন, আমাকে বাজে ইঙ্গিত দেন। বিশেষ করে আপনাকে আমার খুব পছন্দ। আপনাকে আমার খুব পছন্দ। আমি আপনাকে বিবাহ করতে চাই।" গাড়ির ভিতরে কথা হচ্ছে। এক পর্যায়ে গাড়িটি আমার বাসার সামনে চলে আসে। আমি আমার মতো করে গাড়ি থেকে বের হয়ে ব্যাগটা হাতে নিয়ে রুমের মধ্যে দৌড়ে চলে আসি। এসে দরজাটা লাগিয়ে দেই। দরজা লাগানোর পরে দেখতে পাই খাটের মধ্যে সে বসে আছে। বসে থেকে সে আমাকে বলে, "কি স্যার, আমাকে একা রেখে আপনি রুমের ভিতরে চলে আসছেন কেন?" আমি তখন তাকে আর কি বলবো? আমি ভয়ে একদম নিশ্চুপ হয়ে যাই। আমি তখন তাকে বলি, "না, আমি তো কোনো ভয় পেইনি। আমি ভয় পাবো কেন?" তখন সে আমাকে বলে, "তাহলে যদি ভয় নাই পান, তাহলে আমাকে গাড়ির ভিতরে একা রেখে বাসায় চলে এসেছেন কেন?" তারপর আমি তাকে কিছুই বলি না। আমি তারপর আমি তাকে বলি যে, "আচ্ছা তুমি কি কিছু খাবে?" তারপর সে আমাকে বলে, "না, আমি কোনো কিছুই খাবো না।" আমি তাকে বলি, "আমি খুব ক্লান্ত। আমি ঘুমাতে হবে। আমাকে একটু ঘুমানোর সুযোগ দাও। তুমি চলে যাও। তুমি এখান থেকে চলে যাও।" তারপর আমি দেখতে পাই আমার দরজা আস্তে করে খুলে সে বের হয়ে যায়।
কিন্তু আমি এই বিষয়টা আমার রুমে থাকা যেই খালা আছে, সেই খালাকে যখন বলি যে, "আজকেই কাউকে ঢুকতে দেখেছেন? অথবা বের হতে কি কাউকে দেখেছেন?" সে বলে, "না, আমি কাউকে কোনো কিছুই বের হতেও দেখিনি, ঢুকতেও দেখিনি।" তারপর বিষয়টি আমার বাড়িতে জানাই। বাড়িতে জানানোর পরে আমাকে মানে আম্মু আমাকে বলে বাড়িতে আসার জন্য। আমি অফিস থেকে ৩ দিনের জন্য ছুটি নেই। ছুটি নিয়ে আমার বাড়িতে যাই। যাওয়ার পরে আম্মুকে বলি যে, "আম্মু, এরকম, এরকম ঘটনা আমার সাথে হচ্ছে।" তারপর আম্মু কোন হুজুর থেকে জানি একটা তাবিজ এনে দেয়। দিয়ে এবং কি পানি পড়া দেয়, আমি সেটা খাই। খাওয়ার পরে অফিসের ছুটি শেষ হয় আমি আবারও আমার গন্তব্যের দিকে রওনা হই এবং কি আমি রুমে এসে বসি। বসে আমি আ ১ গ্লাস পানি খাই। তারপর আমি একটা বই হাতে নেই পড়ার জন্য। বইটা হাতে নিয়ে আমি বাম দিকে ঘুরে দেখি সে আমার খাটের একটু দূরে বসে আছে। কিন্তু আমার পাশে আর আসছে না। সে আমাকে বলে, "কি স্যার, আপনি হাতের মধ্যে তাবিজ বেঁধেছেন যাতে আমি আপনার কাছে না আসি? তবে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাকে বিবাহ না করেন তাহলে কিন্তু আমি আপনার বংশ নির্বংশ করে দেব। আমি আপনার বংশ নির্বংশ করে দেব। কথাটা মাথায় রাখিয়েন।" এই কথা বলে সেই মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং কি সারারাত এই কথাটা ভাবতে থাকি। চোখগুলো খুব লাল হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যে কলেজে যাব, সেই শক্তি আমার আর নাই। আমি সারারাত সজাগ। আমি এক রত্তি এক বিন্দু পরিমাণ আমি ঘুমাতে পারি নাই এই টেনশনের জন্য। তারপর আমি কলেজে যাই। গিয়ে দেখি আর এই মেয়েটি আর নাই। তারপর তাকে না দেখেই আমি খুব স্বস্তি পাই যে মনে, মনে বলি হয়তো বিপদ কেটেছে। এরপর আমি কলেজ থেকে বাসায় আসি। আসার পরে তাকে প্রতিদিন দেখতে পাই আমার রুমে। এরকম করে সে আমার ঘুমের মধ্যে আসেই এবং কি খাবার খাওয়ার যে টাইমটা হয়, খাবার খাওয়ার সময় সে আমার সামনে দাঁড়িয়ে থাকে। আমি বিভিন্ন জ্বালা যন্ত্রণা করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে ঘুমের মধ্যে কি জানি খাওয়ায়। খাওয়ানোর পরে আমি তার প্রতি একদম দুর্বল হয়ে যাই। পরবর্তীতে আমাদের বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে আমি তাকে যে মানুষটা দেখেছি, দেখতে একদম সুন্দরী একটি মেয়ে, সেই মেয়েটি দেখে আমি বিবাহ করি। বিয়ে করি এবং কি সে আমাকে ভালোবাসে সেটার জন্যও করি। করার পরে তারপর বাসর করব সেইটা আমি টাইমে আমি দেখতে পাই তার হাতের নখগুলো অনেক বড়, বড়। পায়ের নখগুলো অনেক বড়, বড়। দেখতে মানুষ হলেও সে আসলে মানুষ নয়। আমি তখন বুঝতে পারি সে একজন পরী। তো এই ঘটনাটা কেন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আমি একদিন বাজারে গিয়েছি মাছ কেনার জন্য। মাছ কিনতে গিয়ে আমি ২ কেজি মাছ কিনি। সময়টা এশার সময়। হঠাৎ একটি মেয়ে পিছন থেকে ডাক দেয়। ডাক দিয়ে আমাকে বলে যে তাকে একটা মাছ দেওয়ার জন্য। তাকে একটা মাছ দেওয়ার জন্য। তখন আমি তাকে মাছ না দিয়ে তাকে আমি আমার মাথাটা ঠিক ছিল না। সেইজন্যেই আমি তাকে একটা ধাক্কা দেই। ধাক্কা দেওয়ার পরে সেই মেয়েটি এখান থেকে চলে যায়। তারপর আমি আমার রুমে চলে আসি মাছগুলোকে নিয়ে। গভীর রাত্রে সেই মেয়েটি আবারও আমার দরজা ঠক, 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 ঠক করে
শব্দ করে। শব্দ করার পরে আমি দরজা খুলি। দেখতে পাই কেউ নাই। তারপর আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে যাই। চারদিকে দেওয়ালের শব্দের মধ্যে ভেসে ওঠে, "স্যার, ও স্যার, দেন না একটা মাছ। আমার মেয়েটার বিবাহ। মেয়েটার বিবাহর জন্য একটা মাছ দেন না স্যার।" আমি তখন হঠাৎ লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। উঠেই আমি চারদিকে মানে লাইট জ্বালিয়ে দেখতেছি যে কেউ নাই। চারদিকে তাকানো শুরু করি। তাকানোর পরে কাউকে না দেখতে পেয়ে হঠাৎ জোরে একটি চিৎকার করি। জোরে চিৎকার করার পরে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি যেই রুমের মধ্যে থাকি, এই রুমের আশেপাশে আমার কলিগরা থাকে। তারা দৌড়ে এসে আমার বাসার মধ্যে আসে। এসে আমাকে বলে যে, "জাহিদ, জাহিদ, কি হয়েছে?" তখন তারা দেখতে পায় আমার হাতের মধ্যে মাছের ব্যাগ। কিন্তু মাছের আঁশ পড়ে আছে, মাছ নেই। সময়টা সন্ধ্যা ৭টা। আমি রাত্রে ঘুমিয়েছি, সকাল পেরিয়েছে, তারপর সন্ধ্যা ৭টা বেজেছে। ওই সময়তেই আমার রুমের তালা ভেঙে আমার কলিগরা আমার বাসার মধ্যে আসে। আসার পরে দেখতে পাই এই ঘটনা। তারপর কবিরাজের শরণাপন্ন হই। কবিরাজ আমাকে বলে, যেই মেয়েটি আমার কাছে মাছ খুঁজেছে সেই মেয়েটি আসলে কোনো মেয়ে নয়। সে একজন পরী। তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য আমার কাছে মাছ খুঁজতে এসেছে। আমি তাকে মাছ না দেওয়ার জন্য, তাকে যে ধাক্কা দিয়েছি সেই ধাক্কা দেওয়ার জন্য সেই মানে জিনের বা পরীর মেয়েটি আমাকে আসর করেছে। সেই মেয়েটি আমার সাথেই ঘেঁষে গেছে। আমি মাছ না দিয়ে তাকে কেন ধাক্কা দিয়েছি তার মাকে, সেই জন্যেই সে আমাকে বিবাহ করেছে। যাই হোক, আমি পরী নিয়ে সংসার করতেছি আজ প্রায় ৮ বছর। এই বিবাহটা আমার মা কোনোদিন মেনে নিতে পারেনি। আমার পরিবারের পরিজন কেউ মেনে নিতে পারে নাই যে একজন বিসিএস ক্যাডার, একজন কলেজ প্রভাষক এইভাবে হুটহাট করে বিবাহ করে ফেলবে। আমি যে কি করে তাকে বিবাহ করেছি সেটা আমি জানি না। তো আপনার কাছে যে ঘটনাটা পাঠাচ্ছি, সেই সম্মতি দিয়েছে। তার থেকে সম্মতি নিয়ে আমি আপনার কাছে লিখে পাঠিয়েছি। আমাদের সংসার জীবন অনেক সুখী। আমরা একে অপরকে সুন্দরভাবে বুঝি এবং কি শুনি। তবে আমাদের কোনো বাচ্চা-কাচ্চা হচ্ছে না। আমি জানি না এভাবে কতদিন আমরা সংসার করে যাব। তবে সে আমাকে বলে যে আমি একটি মেয়েকে বিবাহ করার জন্য। সেই মেয়ের ভিতর করে সে আসবে এবং কি আমার সাথে শারীরিক সম্পর্ক করবে, তারপর আমাদের বাচ্চা হবে। কিন্তু আমি সেটা চাই না। কারণ আমি চাই না অন্য কারো জীবন নষ্ট হোক। আমি চাই না অন্য কারো জীবন নষ্ট হোক। আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমার মা এই বিবাহটা নিয়ে অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের কাছে যায়। কিন্তু কোনো মতেই আমাদের দুজনের মধ্যে আলাদা করতে পারে নাই। এক পর্যায়ে জানতে পারে সে কোনো মানুষ নয়, সে একজন পরী। তারপর সেই পরী জেনেও আমাদের সংসার আমার মা আর কোনোদিন ভাঙে নাই। এভাবেই দিনগুলো পার হচ্ছে। আমি যখন আপনার কাছে ঘটনাটা লিখে পাঠাচ্ছি, তখন সে এই কথাগুলো দেখে আমার লেখাটা দেখে সে হাসে। সে হাসতেছে আর বলতেছে, মানুষ কি এই ঘটনাটা বিশ্বাস করবে? যাই হোক, আপনি অন্তত ঘটনাটা প্রকাশ করবেন।
আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। অনেক দূর এগিয়ে যান। ঢাকা থেকে জাহিদ পটোয়ারী। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গল্প নিয়ে আমার কোনো মতামত নেই। কারণ এই গল্পটা সবটা হচ্ছেই আপনার যেই স্যার জাহিদ পটোয়ারী স্যার, উনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তবে ওনার নাম জাহিদ পটোয়ারী নয়। আমি এখানে ছদ্মনাম ব্যবহার করেছি। উনি বলেছেন যাতে ওনার নামটা প্রকাশ না করি। উনি একজন কলেজের প্রভাষক, যাতে ওনার সম্মান নষ্ট না হয়। সেই পরিপ্রেক্ষিতেই আমি এখানে ছদ্মনাম ব্যবহার করেছি। আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন গল্প পেতে আমার সঙ্গে থাকুন। আমি আজকের মতো এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের মাঝে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. क्या तूने? बहुत एफएम। গভীর রাত্রি, গরু ঘরে মেয়ের আর্তনাদ চিৎকার শোনা যায় এবং কি গরু ঘর থেকে অনেক সুঘ্রাণ পাওয়া যায়। আবার সকালে দেখা যায় গরু ঘরে গিয়ে গরুর দুধ দহন করার সময় গরুর দুধ আর আসে না এবং গরুর দুধের মধ্যে কামড়ের দাগ পাওয়া যায়। মানুষে যেরকম বাচ্চা কামড় দেয় ঠিক ওই রকম কামড় দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এরকম একটি ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে মাহফুজা বেগম। সঙ্গে আছি আমি আরজে তুহিন। বরাবর মতো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আরজে পিয়ার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনারা এই মুহূর্তে জয়েন করেছেন বা জয়েন করবেন যারা, তাদেরকেই একটা কথাই বলি, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে আমরা আপনাদেরকে বহের রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত নিয়ে যাওয়ার উৎসাহিত হব। আমাদের কাছে আপনারা গল্প পাঠান এবং আমরা সেটা জাস্টিফাই করে তারপর প্রচার করি। আমরা গল্প যাচাই বাছাই করে প্রচার করি। কারো কোনো গল্প যাচাই বাছাই করা ছাড়া আমরা প্রচার করি না এবং কি ব্যক্তিগত স্বার্থের জন্য হয়তো আপনাদের নামগুলো সদ্য ব্যবহার করে থাকি। তাই আপনারা অনেকেই আমাকে জানান যে ভাই আমার এই গল্প কিন্তু নামটা দিয়েছেন অন্যরকম। সেটাই তো যাই হোক, আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল নাম্বারে ইমেলে পাঠাতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত ঘটনাটি আমরা প্রচার করে দেব, যাচাই বাছাই করে প্রচার করব। এবং যারা আপনাদের সাথে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, আপনাদের এরিয়াতে ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই ঘটনা একদম সরাসরি আমাদেরকে দেখাতে পারবেন ভিডিও আকারে। তাহলে আমাদের ইমেলে যোগাযোগ করবেন। আমরা সেইটা হয়তো জায়গাটা জাস্টিফাই করে সেখানে আমরা নিজেরা গিয়ে ভিডিও করব, অথবা আপনারা যদি ভিডিও করে পাঠান তাহলে আমরা সেটা প্রচার করে থাকব। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। তাহলে আমরা
গল্প শুরু করছি, মানে ঘটনা শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মাহফুজা বেগম। আমার বাড়ি চট্টগ্রাম। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে শেয়ার করেছি। যদি সম্ভব হয় প্রচার করবেন। আমি যখন আ আপনার ২০০৪ কিংবা ৫ এ একটি বন্যা হয়, তখন আমার স্বামী মারা যায়। আমার একটি মেয়ে। আমি এই মেয়েটিকে ছোটবেলা থেকেই লালন-পালন করে আসতেছি। মানুষের বাড়িতে কাজ করে, সেই মানুষের বাড়িতে কাজ করার টাকা দিয়ে আমি এবং আমার মেয়ের পোশাক-আশাক কিনে থাকি। মানুষের বাড়িতে কাজ করার পরে যেই খাবারগুলো দেয়, সেই খাবারগুলো মা এবং মেয়ে খেয়ে বেঁচে থাকি। এইভাবে আমার দিনগুলো অতিবাহিত হতে থাকে। এক পর্যায়ে আমার বাবার বাড়ি থেকে আমাকে ২ টা ছাগল এবং কি ১ টি গরু দেন। যে আমি এইগুলো লালন-পালন করে আমি যাতে সংসারটুকু চালাই। তো আমার বাবার বাড়ি থেকে এমনি এই ছাগল এবং কি গরু দেয়নি। আমি আমার বাবার থেকে যেই সম্পত্তি পাবো, সেই সম্পত্তি থেকেই আমাকে এই গরু এবং ছাগল দেওয়া হয়। আমি সেগুলোই লালন-পালন করতে থাকি। এক পর্যায়ে আমি ছাগলগুলো খুব সুন্দর করে লালন-পালন করতে থাকি। তো আমার এই ২ টা ছাগল থেকে বছরের মাথার মধ্যে একটা ছাগল ২ টা বাচ্চা করে ৪ টা বাচ্চা দেয়। আমার ৬ টি ছাগল হয়ে যায়। আমার ঘরের মধ্যে যে ছাগলগুলো রাখি, সেই ঘরের পিছনেই একটি বড় বটগাছ আছে। সেখানেই মাগরিবের সময় অনেক সুগন্ধি সুঘ্রাণ আসে, যেটা একটি ফুলের সুঘ্রাণ। এই ফুলটা অনেকের কাছেই আপনার রজনীগন্ধা এবং কি সাদা একটি ফুল, যেটা আমি নাম নাই জানি, সেই ফুলের ঘ্রাণ। তো আমি যখন এই ফুলের ঘ্রাণটা মানে প্রায়ই আমি পাই, তো এটা আমি আ অনেকে অনেকে আছেন আমাদের বাড়ির, তা আমি অনেকের মানে এনে এখানে দাঁড় করাই। করানোর পরে তাদেরকে এই ঘ্রাণটা মানে তারা যাতে এই ঘ্রাণটা পায়, তাদেরকে আমি এখানে আনি। তারাও এই ঘ্রাণটা মানে প্রায় মানুষে পায়। তো আমিও এটা মানে পাই। তো আমার হয়েছে কি, আমার ছাগল মানে যেই আমার ছাগল আছে, ছাগলগুলো যখন বাচ্চা মানে প্রসব করে বাচ্চা দেয়, বাছুর যখন ১ থেকে ২ মাস হয়, মানে আমার ছাগলের বাছুরগুলো যখন ১ থেকে ২ মাস হয়, ২ মাসের মাথার মধ্যেই আমার একটি বাছুর মারা যায়। সেই বাছুর যখন মারা যায়, তাকে সকালবেলা যখন দরজা খুলে দেখি বাছুরটি মাটিতে পড়ে আছে। গিয়ে দেখি তার ঘাড়টা কে জানি মটকে, মানে ঘাড় যেরকম মটকে মারা হয়, ঠিক ঐরকমভাবে মটকে মারা হয়েছে। আমি পরক্ষণে ডাক্তারকে কল করি যে এই ছাগলটি কিভাবে মারা হয়েছে বা কিভাবে মরেছে সেটা পর্যবেক্ষণ করার জন্য। তখন ডাক্তার এসে বলে, ছাগলের ঘাড় মটকিয়ে মারা হয়েছে। ছাগলের গলার মধ্যে নেই কোনো রক্ত, না আছে শরীরে রক্ত। কিন্তু ছাগলটি ঘাড় মটকে মারা হয়েছে এবং বুকের বাঁ পাশের ৪ টি হাড় ভেঙে ফেলছে এবং কি আপনার যেই পা আছে, পিছনের একটি পা পাড়া দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এরকম কাজটি কে করেছে? কারণ দরজা তো বন্ধ করে দেওয়া আছে। তারপর আমি এই বিষয়টা খুব একটা মাথায় নেই না। আমি মানে এটা ধরে নেই যে আমি ছাগলগুলো তো আপনার দিনের বেলা আমি মাঠে নেই। হয়তো কোনো ব্যক্তি হয়তো বাড়ি দিয়েছে, মানে মার দিয়েছে, সেই বিধার কারণে আমার ছাগলটা মারা গিয়েছে।
তারপর আমার যেই গরুটা আমার বাবা দিয়েছেন, মানে বাবার বাড়ি থেকে দিয়েছেন, আমি সেই গরুটাকে দিনের পর দিন, মাসের পর মাস আমি মাঠ থেকে ঘাস এবং কি খড় কেটে খাওয়াই। তারপর আমার এই গরুটাও মানে বাছুর দেয়। একটি পুরুষ বাছুর দেয়। তো পুরুষ বাছুর দেওয়ার পরে আমার মানে এই বাছুরটার দিকে খুবই একটা লক্ষ্য যায়। কারণ এই পুরুষ বাছুরের দাম অনেক চাহিদা। মানে এটাকে আমি যদি বড় করি, প্রায় আমি গরুর দাম যত বিক্রি করতে পারবো, আমি ঠিক পুরুষ বাছুরটা তত টাকা বিক্রি করতে পারবো। আপনার তখন আমি এই পুরুষ বাছুরটাকে মাঠ থেকে ঘাস এনে এবং কি আপনার খড় কেটে খাওয়াই। খুবই যত্ন করতে থাকি তাকে। আর আমি এর পাখি মানুষের বাড়িতে কাজ করি। আমার মেয়েটাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করতাম। কাজ শেষে ওনারা টাকা দিত এবং কি আসার সময় খাবারগুলো টিফিন বক্সে ভরিয়ে দিয়ে দিত। আমি সেইগুলো রাত্রিবেলা খেতাম। এভাবে আমার দিনগুলো অতিবাহিত হতে থাকে। তো যেই ঘটনাটা হয়, আমি মানে যেই গরুটি আমার বাছুর দেয়, সেই গরুটি আপনার প্রায় সময় রাত্রিবেলা অনেক চিৎকার দেয়। অনেকটা চিৎকার করে। তার চিৎকারে আমরা ঘুমাতে পারি না। আমরা ঘুম থেকে উঠে গরুর কাছে আসতে হয় বাধ্য। এরকম জোরে চিৎকার করে যাতে তাকে কেউ মুগুর, মানে আমরা গ্রামের ভাষা বলি যে মুগুর, বাঁশের এ লাঠি, বাঁশ দিয়ে আমরা একটি হাতের লাঠি বানাই, যেটা দিয়ে আমরা গরুর যেই খুঁটা আছে সেটা মানে মাটির ভিতরে ঢোকাই। সেই খুঁটাটা, সেই খুঁটার লাঠিটা, ওইটা দিয়ে যেরকম বাড়ি দিলে কাউকে যেরকম চিৎকার করে, ঠিক ঐরকম চিৎকার করতেছে গরু। তো গভীর রাত্রে গরুর চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে গরু ঘরে যাই। যাওয়ার পরে দেখতে পাই গরুটা খুবই লাফাচ্ছে। আমি আবার আপনার গরুকে যাতে মশা না কামড়াতে পারে তার জন্য কয়েল জ্বালিয়ে আসি প্রতিনিয়ত। তারপর গিয়ে দেখতে পাই গরুর আশেপাশে কোনো কিছু নাই। তারপর দেখতে পাই গরুর ভিতরে কোনো মশা নাই। কারণ মশার কয়েল তো জ্বলতে আছে। এরপর আমি ওখান থেকে চলে আসি। এসেই প্রতিদিন সকালবেলা আমি ২ থেকে ৩ কেজি দুধ দহন করি। ছোট বাছুরও খায়। আবার আমি ২ থেকে ৩ কেজি দুধ দহন করে আমি মানুষের বাড়িতে ২৫০ মিলি করে মানে মানুষের বাড়িতে বিক্রি করতাম। তাদেরকে যে মাসিক হিসাব, ওই হিসাবে দুধ দিয়ে আসতাম। তো এরকম করে আমি এই কাজটা করতে থাকি। এক পর্যায়ে মাস থেকে ২ মাসের মাথায় গরু আর ২ থেকে ৩ কেজি দুধ দেয় না। জোরে গেলে আমি ১ থেকে ১.৫ কেজি দুধ পাই। আবার অনেক সময় আমি ৫০০ মিলিগ্রাম দুধ পাই। মানে এই দুধগুলো যায় কোথায় বা কেন দুধ দিচ্ছে না গরু, আমি সেটাই বুঝতে পারি না। গরুকে খাওয়ার কোনো কমতি নেই। মানে খড়, রাব, তারপরে খল্লি, ভুসি, কোনো কিছুই আমি কমতি দিচ্ছি না। তারপরও গরু কেন দুধ দিচ্ছে না? এরপর আমি আমাদের মসজিদে থাকা হুজুর থেকে আমি পানি পড়া নিয়ে আসি। হয়তো এটাকে কোনো আসর লেগেছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা সেজন্যে, বা মানুষের দৃষ্টি লেগেছে কিনা সেজন্য আমি হুজুর থেকে পানি পড়া নিয়ে আসি। হুজুরের পানি পড়া গরুর মাঝে ছিটিয়ে দেই এবং কি আপনার গরুকে খাইয়ে দেই। খাইয়ে দেওয়ার পরে আপনার বাতের মারের সঙ্গে আমি গরুকে এই পানি পড়া খাইয়ে দেই। খাইয়ে দেওয়ার পরে কোনো পরিবর্তন আসে না। তারপর আমাদের বাড়ির পাশে এক রহিম কাকা আছে। আমি ওনাকে ডাক দেই। ওনাকে ডাক দেওয়ার পরে উনি এসে গরুর পুরো শরীরটা দেখে। দেখে উনিও কোনো কিছুই বুঝতে পারে না। এরপর
আমাদের গ্রাম থেকে একটু দূরে একজন গরুর চিকিৎসক আছে। ওনাকে আমি তারপর ডাকি। ডাকার পরে উনি এসে গরুর মানে মাথা থেকে পায় পর্যন্ত, পায়ে থেকে লেজ পর্যন্ত সম্পূর্ণটা জাস্টিফাই করে। উনি জাস্টিফাই করে উনি প্রথমত কিছু ওষুধ দেন। ওষুধ দেওয়ার পরে আমি ওনার মতো করে ওষুধগুলো নিয়ে আসি। এসে গরুকে কন্টিনিউ খাওয়াচ্ছি এবং কি আপনার গরুর যে খাবারগুলো সেগুলো খাওয়াচ্ছি। আর প্রতি রাত্রেই আপনার গরু অনেক জোরে, জোরে চিৎকার করে। অনেক জোরে, জোরে। এরপর আমাকে সেই রহিম কাকা উনি হচ্ছে যে আমাকে বলে গরু ঘরের যেই পিছনে, পিছন দিয়ে আমরা যে ভাত রান্না করি যে ছাই আছে মানে লার্কির যে ছাই, সেই ছাইগুলো গরু ঘরের পিছন দিয়ে মানে একদম র‍্যাক করে দিয়ে দেওয়ার জন্য। মানে কোনো সাপ আসে কিনা সেটা খেয়াল করার জন্য। তারপর আমি যখন এটা দেই, দেওয়ার পরে আমি কোনো কিছুই দেখতে পাই না। এরপর ২ দিন পর আবারও ডাক্তার আসে। এসে উনি জাস্টিফাই করে। দুধের মাথা চেক করে। দেখতে পায় মানুষের মতো কামড় দিলে যেরকম দাঁত বসে থাকে ঠিক ঐরকম দাঁত বসে আছে। তা আমার গরু করে এই গরুর দুধের মানে এটার মধ্যে কে কামড় দিবে? আর যে গরুর বাছুর আছে তার তো কোনো এখনো দাঁত বড় হয়নি। মানে সে যে কামড় দিবে এরকম বড়, বড় দাঁত হয়নি এখনো। ছোট বাছুর, তার দাঁত আসবে কোথা থেকে? তো এই ঘটনা ঘটানোর পরে আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে যে আমাদের বট গাছের থেকে যেই প্রতিদিন সন্ধ্যাবেলা যেই ঘ্রাণটা আসে সেটা কোনো মানুষের ঘ্রাণ না বা কোনো স্বাভাবিক কোনো ঘ্রাণ হতেই পারে না। এখানে কোনো কিছুই আছে। তারপর আমি ছুটে যাই আমি এক কবিরাজের কাছে। উনি গ্লাসের মধ্যে পানি রেখে এক টুকরো কাগজ দিয়ে উনি দেখে বলেন, "এই, এই মাহফুজা, এই মাহফুজা তোর গরু ঘরের পিছনে এক ৩০০ বছরের পুরনো এক জিন বসবাস করতেছে। সেই জিন তোর গরুর দুধ খেয়ে ফেলতেছে এবং কি তোর যে একটি ছাগল মারা গিয়েছে সেই জিনটা এই কাজ করেছে। যখন এই জিনটা তোর ছাগলের দুধ খেতে এসেছে তখন তোর ছাগলের বাছুর এই জিনটাকে পাড়া দিয়েছে, মানে লাথি দিয়েছে। তারপর জিনটা রেগেমেগে ছাগলটাকে ঘাড় মটকিয়ে মেরেছে এবং কি বুকের বাঁ পাশের হাড়গুলো ভেঙে দিয়েছে, পাটা ভেঙে দিয়েছে। এগুলো কি সত্য নেই?" তখন আমি বলি যে, "জি হুজুর, এগুলো তো সত্য। আপনি কি করে জানলেন?" তখন উনি বলে, "আমি চালান দিয়ে সবকিছু জেনেছি। তুই আমার থেকে এই তাবিজটা নে এবং কি পানি পড়া নে, দেখবি আজ থেকে তোর গরুর দুধ আর খাবে না।" আমি কবিরাজের মতো করে ওনার থেকে একটি তাবিজ এবং কি পানি ভরা আনি। ওনাকে ৳৫১০ হাদিয়া দেই। দেওয়ার পরে আমি সেই তাবিজটা আমার গরু ঘরের এক পবিত্র স্থানে গ্লাসের ভিতরে ঢুকিয়ে একটা চাপ দিয়ে রাখি। রেখে আমি মানে গরুর শরীরের মধ্যে পানি পড়াটা ছিটিয়ে দেই এবং কি বাতের মাড়ের সঙ্গে গরুকেও একটু খাইয়ে দেই। দেওয়ার পরে পরের দিন বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ৭ লিটার দুধ দহন করি পরের দিন। এত দুধ কোথায় থেকে এসেছে আমি সেটাও ভাবে কুল পাই নাই। এতদিন আমি ৩ কেজি, ২.৫ কেজি, ২ কেজি এবং কি ১.৫ কেজি, ৫০০ মিলি, ২.৫ কেজি এরকম করে দুধ দহন করি। আর এই দুধ তো পাই ৭ কেজি, ৫ কেজি, ৬ কেজি এরকম করে তো দুধ পাইয়ে এবং কি গভীর রাত্রে আর আমার গরুটা চিৎকার করে না। গভীর রাত্রে আর আমার গরুটা চিৎকার করে না। তারপর থেকে আমি হুজুর কাছে আবারও যাই। গিয়ে হুজুরকে সবকিছু বলি।
হুজুর আমাকে একটি তাবিজ দেয় যে এটা তোর কাছে রাখবি, হয়তো তোকেও ক্ষতি করতে পারে। আমি তারপর হুজুর থেকে আমার জন্য, আমার মেয়ের জন্য ২টি তাবিজ আনি। এই হুজুরটা অনেক ভালো, উনি বেশি একটা টাকা ডিমান্ড করে না। তারপর হুজুর আমাকে যেটা বলল যে, "আমার বাড়ির চারো কিনার দিয়ে কুণ্ডুলি দিবেন। মানে বাড়িটা বন্ধ করবেন। যদি বাড়িটা না বন্ধ করেন তাহলে এই জিনটা আমাকে এবং আমার গরুগুলোকেও মেরে ফেলতে পারে যেকোনো সময়ে।" তারপর হুজুরের কথা মতো আমি বাড়িটা কুণ্ডুলি দিয়ে ফেলি। মানে বাড়িটা বন্ধ করে ফেলি। এরপর থেকে আর আমার সাথে এরকম অদ্ভুত ঘটনা হয় না। এরকম মানে সন্ধ্যার সময় সুঘ্রাণ আর পাই না। আর আমার গরু রাত্রির বেলা চিৎকার করে না। আর আমার গরুর দুধ উধাও হয় না। আমার বাছুরটাও অনেকটা বড় হয়ে যায় খুব অল্প দিনে। আমিও ৫ থেকে ৭ কেজির মতো দুধ দহন করি প্রতিদিন। এই ছিল আমার কাছে ঘটনা। যদি আপনার কাছে ঘটনাটা ভালো লাগে অবশ্যই প্রচার করবেন। আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। অনেক দূর এগিয়ে যান। আমি ভৌতিক ঘটনা প্রতিদিন শুনি। আমি আপনার একজন মডারেটর। ভালো থাকবেন। চট্টগ্রাম থেকে মাহফুজা বেগম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে মাহফুজা বেগমের এই ঘটনাটা আপনারা শুনেছেন। আশা করছি আপনারা ঘটনাটা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ঘটনাটা সত্যতা যাচাই করে তারপর প্রচার করেছি। ঘটনার মধ্যে এখানে নাম, ঠিকানা, ছদ্ম ব্যবহার করা হয়েছে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেলটা আমি আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। rjtuhinteam@gmail.com rjtuhinteam@gmail.com এই জিমেইলে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। যাই হোক, আমার ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।